আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনাম। দেশে করোনা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম উদ্বোধন 27 জানুয়ারি। কুর্মিটোলা হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের টিকা দিয়ে যাত্রা শুরু। মুজিব বর্ষে উপহার হিসেবে ৬৩,০০০-এর বেশি গৃহহীন পরিবারকে ঘর ও জমি দিলেন প্রধানমন্ত্রী। আশ্রয়ন ও স্বাবলম্বী করার উদ্যোগ। খাস জমি উদ্ধার করে পার্ক ও খেলার মাঠ করার ঘোষণা ঢাকা উত্তর সিটি মেয়রের। উচ্ছেদ অভিযানে সহযোগিতা করার আহ্বান। এবং দেশের মাটিতে নতুন ফল G9 কলার সফল আবাদ, ব্যাপক রপ্তানি সম্ভাবনার কথা জানাচ্ছেন উদ্যোক্তা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইমপ্রেসের শর্ট ফিল্ম বেদের প্রদর্শনীর খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 27 জানুয়ারি করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 20 থেকে 25 জনের প্রতিনিধি দলকে টিকা দেওয়ার মাধ্যমে শুরু হচ্ছে এই কার্যক্রম। স্বাস্থ্য সচিব জানিয়েছেন 28 জানুয়ারি রাজধানীর 5টি হাসপাতালে করোনা টিকাদান কর্মসূচির প্রস্তুতি চলছে। হাসপাতালগুলো পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্টরা। আরো জানাচ্ছেন জানাতুল বাকি একা। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা 3 কোটি ডোজের প্রথম চালান 50 লাখ ডোজ করোনার টিকা 2-1 দিনের মধ্যেই দেশে আসবে। ইতিমধ্যেই ঢাকায় এসেছে ভারত সরকারের শুভেচ্ছা হিসেবে পাঠানো 20 লাখ ডোজ। সব মিলিয়ে 70 লাখ ডোজ টিকা সরকারের হাতে থাকবে। এই বাস্তবতায় 27 জানুয়ারি করোনা টিকাদান কাজ আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রাজধানীর কোভিড-19 বিশেষায়িত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ একটি প্রতিনিধিত্বশীল গ্রুপকে টিকা দেয়া হবে। 28 জানুয়ারি ঢাকার 5টি হাসপাতালে একযোগে শুরু হবে নিজ নিজ স্বাস্থ্যকর্মীদের টিকাদানের কাজ। ঢাকা সিটি উত্তরের কুর্মিটোলা ও কুয়েতমৈত্রী হাসপাতাল, দক্ষিণ সিটির মুগদা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল BSMMU হবে করোনার টিকাদান কেন্দ্র। 27 তারিখ আশা করছি 11টার মধ্যে সকাল কুর্মিটোলা জেনারেল হসপিটালে আমরা উদ্বোধনীটা করব ভ্যাকসিনের। এটা আশা করি পরের দিন থেকে আমরা শুরু করব। আগামী আশা করছি ফার্স্ট উইকে হবে। টিকাদান কাজের প্রস্তুতি দেখতে রাজধানীর 5 হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ, CDC, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের প্রতিনিধিরা। আমরা দেখতে চাচ্ছি যে আমাদের অবকাঠামোটি প্রস্তুত আছে কিনা, আমাদের যে পরিচালক মহোদয়রা সমন্বয় করছেন কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা, লজিস্টিক্স বা অন্য কিছু তাদের প্রয়োজন হবে কিনা, আমরা মূলত সেটির খোঁজ খবর করতে এসেছি এবং যেখানে আমাদের ঘাটতি আছে সেই ঘাটতিগুলো আমরা খুব দ্রুত পূরণ করব। হাসপাতালগুলোর প্রস্তুতি রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরের বৈঠকে উপস্থাপন শেষে চূড়ান্ত করতে তা পাঠানো হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের তালিকা তৈরির কাজ চলছে। আমরা আপাতত আমাদের 4 থেকে 8টা বুথ আমরা চালু করব। প্রাথমিকভাবে আমরা শুরু করতে চাই যে স্টার্টিং অল্প শুরু করে 1-2 দিনের ভিতরে সেই সংখ্যাটা বাড়ানো, যে কী কী সমস্যা আমরা ফেস করছি সেটাকে দেখে তখন কারেক্টিভ মেজারে গিয়ে আরও বুথ বাড়াবো আমরা। তো আমরা আমাদের স্বাস্থ্যকর্মীদের ভিতরেই আমরা প্রথমে ভ্যাকসিনটা দিচ্ছি এবং যেদিন আমাদের নির্দেশনা আসবে, এখন আমরা ধরে নিচ্ছি যে 28 তারিখে হতে পারে, তো সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। তালিকা চূড়ান্ত হলে স্বাস্থ্যকর্মীদের নাম ও জাতীয় পরিচয়পত্র স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS এ পাঠাবে হাসপাতাল কর্তৃপক্ষ। জান্নাতুল বাকিয়া, চ্যানেল আই, ঢাকা।
দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর সর্বনিম্ন শনাক্তের হার চিহ্নিত হয়েছে আজ। পাশাপাশি মৃতের সংখ্যাও ৮,০০০-এর মাইল ফলক ছাড়িয়েছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন। এ সময় শনাক্তের হার ৩.৯২%। ২৪ ঘন্টায় করোনায় ২২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮,০০৩ জনের। মৃত্যুর হার ১.৫১%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩৩৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৪,৭৫,৮৯৯ জন। সুস্থতার হার ৮৯.৫৭%। ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১,০০৭টি এবং পরীক্ষা হয়েছে ১১,১১৫ জনের। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫,৩১,৩২৬ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৫.০০%। একদিনে ৬৬,১৮৯টি বাড়ি গৃহ ও ভূমিহীনদের বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ন প্রকল্পের গৃহ প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কোনো মানুষ ঘর হারা থাকবে না। মাত্র ৩ মাসে এত বড় কাজ করায় থানা পর্যায়ে কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা করেছেন। সময় ইসলামের রিপোর্ট। নিজের বাড়ি পেয়ে এভাবেই প্রধানমন্ত্রীর কাছে প্রাপ্তির কৃতজ্ঞতা প্রকাশ করেন একসময়ের ঘরহীন এই নারী। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, এই মুজিব বর্ষ উপলক্ষে আমি আপনার কাছ থেকে একটি ঘর উপহার পেয়েছি। আমি অত্যন্ত খুশি, কারণ এরকম ঘর আমি কোনোদিন তৈরি করতে পারতাম না। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪ জেলা ও সারা দেশের উপজেলার সাথে যুক্ত হয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একদিনে ঘরহারা এত পরিবারের হাতে ২% জমির উপর ঠিকানা উপহার দেয়া দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি যে যখন এই মানুষগুলি ঘরে থাকবে, আর আমার বাবা মা যা ৬০ জীবন ত্যাগ স্বীকার করেছে দেশের জন্য, তাদের আত্মা শান্তি পাবে। করোনা আমাদের জন্য যেমন অভিশাপ নিয়ে এসেছে, আবার একদিকে আশীর্বাদও, কারণ আমরা এই একটি কাজের দিকেই নজর দিতে পেরেছি। আমাদের উৎসব আজকে এটাই বড় উৎসব যে গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা ঘর দিতে পারলাম। এর থেকে বড় উৎসব আর কিছু বাংলাদেশে হতে পারে না। আগামী ১ মাসের মধ্যে আরো ১ লাখ ঘর নির্মাণ এবং মুজিব বর্ষে মোট ৯ লাখ পরিবারকে ঘর করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। যাদের এলাকায় যারা একেবারে ভূমিহীন, কিচ্ছু নয়, নিঃস্ব, তাদের আগে আমরা ঘর এবং জমি দিতে চাই। এর সাথে আমাদের জনপ্রতিনিধি এবং যারা বিত্তশালী তাদেরকে আমি বলবো তারাও এগিয়ে আসুক। আশ্রয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণতন্ত্রের নামে জিয়াউর রহমানের কর্মকাণ্ডের সমালোচনা করেন। একটা মিলিটারি ডিক্টেটর ক্ষমতা দখল করে একদিন ঘোষণা দিল যে আজকে আমি রাষ্ট্রপতি হলাম, আর তারপরেই সেটা গণতন্ত্র হয়ে গেল। কাজে জিয়াউর রহমানের কাজই ছিল এদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা, এদেশের মানুষকে দরিদ্র থেকে দরিদ্রই রাখা, নির্বাচনের নামে প্রহসন সৃষ্টি করা। হ্যাঁ না ভোটে ১১০ ভাগ ভোট পড়লো, না ভোট নাই। সেগুলি কি গণতন্ত্র? যারা গণতন্ত্রের জন্য এখন এত কথা বলেন তাদেরকে আমার এটাই প্রশ্ন, যেটা কি করে গণতন্ত্র? প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে খুলনার ডুমুরিয়া গ্রামের নতুন ঘর পাওয়া মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত ছিলেন। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এদিকে মুজিব বর্ষ উপলক্ষে ৬৬,০০০-এরও বেশি ভূমি ও গৃহহীন পরিবারকে ২% জমি সহ ঘর বুঝিয়ে দেওয়ার পাশাপাশি তাদের স্বাবলম্বী করারও উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এটি বিশ্বে আশ্রয়নের সবচেয়ে বড় উদাহরণ। রাসেল জমাদ্দারের ভিডিও চিত্রে লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। অভাবের সাথে যুদ্ধ করে প্রতিদিন তাদের বেঁচে থাকা জীবন কেটেছে অন্যের বাড়ি ও জমিতে। কেউ কেউ প্রতিকূল পরিস্থিতিতে হারিয়েছেন সবকিছু। এমন অসহায় মানুষদের জীবন পাল্টে যাচ্ছে প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগে। এরকম পাকা কাজ ছিল না, এরকম ভালো করে থাকতে পারবো কল্পনা করতে পারিনি কখনো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি শেষ বয়সে গিয়ে একটা বাড়ি ফেলা। নতুন ঠিকানায় দুর্দশা ভুলে ঘুরে দাঁড়াতে চান তারা। নদীতে ভেঙে গিয়েছে, এখন আমরা সরকারের পক্ষ থেকে আমরা একটা বাড়ি পেয়েছি। এখন আর ওই টেনশনটা থাকবে না, নখের দূরত্বে খাইতে এসে ঘরে আচ্ছারায় থাকতে পারলাম। দরিদ্র মানুষদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হচ্ছে প্রকল্পে। এতে তাদের জীবনযাত্রা পাল্টে যাবে মনে করছেন তারা।
তারা স্বাবলম্বী হবে এবং তারা রাষ্ট্রের যে সোনার বাংলা গড়ার যে অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে। এই ঘরগুলো তৈরি করা হয়েছে এবং এখানে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা হয়েছে। এ ধরনের উদ্যোগকে বিশ্বে নজিরবিহীন বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। একসাথে ৬৬,১৮৯ জন ভূমিহীন গৃহিণী পরিবারকে ২% খাস জমির মালিকানা দিয়ে এই দ্বিকক্ষ বিশিষ্ট ঘরটি বিনা পয়সায় মুজিব বর্ষের উপহার। এমন প্রান্তিক জনগোষ্ঠীকে ন্যূনতম নাগরিক সুবিধার আওতায় আনার সরকারের যে পরিকল্পনা, তাতে পর্যায়ক্রমে যুক্ত হবেন প্রায় ৯ লাখ পরিবারের সদস্যরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। খাস জমি থাকলেই তা উদ্ধার করে খেলার মাঠ ও পার্ক বানাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর মোহাম্মদপুরে উদয়াচল পার্ক উদ্বোধন করে মেয়র আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসিতে ২৪টি মাঠ এবং পার্কের উন্নয়ন করা হচ্ছে। কাজে বাধা না দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। আফরোজা হাসির রিপোর্ট। খেলাধুলার মাধ্যমে শিশু কিশোরদের মাঝে সামাজিক ঐতিহ্য ও বন্ধন ফিরিয়ে আনতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে উদয়াচল পার্কের সংস্কার শেষে উদ্বোধন করলেন মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, ব্যায়ামাগার ও অন্যান্য সুযোগ সুবিধা সহ 10টি মাঠ আন্তর্জাতিক মানের করে তৈরি করছে ডিএনসিসি। আমরা 24টি পার্কের করার জন্য কাজ হাতে নিয়েছি। বিভিন্ন জায়গায় কিন্তু বাধার সম্মুখীন। কি দেখি যে না, এই পার্কের এই দোকানটা আমার, এটা আমাকে দিতেই হবে, নালে আমি ছাড়বো না, নালে কোর্টে গিয়ে একটা কেস ঠুকে দিচ্ছে। তো এই ধরনের মানসিকতা কিন্তু আমাদের পরিহার করতে হবে। এসব খেলার মাঠে এলাকার পথ শিশু ও মহল্লার লোকজন যাতে খেলতে পারে তা নিশ্চিত করার উপর জোর দেন বক্তারা। আজকালকার নতুন প্রজন্ম বাইরে যায় না, ঘর থেকে বেরোতে চায় না, এই হলো এক সমস্যা বাবা মার। আরেক সমস্যা হলো যারা যায় বাড়ি ফিরে না, বাবা মার টেনশন শেষ হয় না। আমাদের এই সমস্যাগুলো তো আছে খেলার মাঠ। You have Notun Park here. This is great credit to the vision of your city councillors and your mayor for creating public facilities. Facilities must be accessible to all. এখানে উন্নয়নের জন্য, জনগণের সুবিধার জন্য যা কিছু করা দরকার সবকিছু ইনশাআল্লাহ করব। উদ্বোধনী অনুষ্ঠানের শেষের অংশে ভারতীয় হাই কমিশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রীতি ক্রিকেট ম্যাচ হয়। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন এলাকায় ২৬ জন জেলে সহ মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় 13 জনকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ভোর 4টার দিকে ঘন কুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এমভি জাঞ্জাবিল নামের ট্রলারটি ডুবে যায় বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রলারটি চট্টগ্রামের কর্ণফুলী থেকে 1 সপ্তাহ আগে সাগরে মাছ ধরতে গিয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ড নিখোঁজদের উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। দেশের মাটিতে নতুন ফল ফসলের তালিকায় এবার যুক্ত হচ্ছে G9 জাতের কলা। গাজীপুরের শ্রীপুরে বিশ্ববাজারে পরিচিত ওই কলার আবাদ করেছেন কৃষি উদ্যোক্তা দেলোয়ার। কাঙ্ক্ষিত ফলন পেয়ে দারুণ আশাবাদী হয়েছেন তিনি। শাইখ সিরাজের রিপোর্ট। গত বছর দেশের মাটিতে প্রথম বাণিজ্যিক বাগান গড়ে টিউলিপ ফোটানোর দৃশ্য পাওয়া যায় দেলোয়ারের ক্ষেতে। তার কৃষি উদ্যোগ এবার নতুন সম্ভাবনা ছড়াচ্ছে বিশ্ববাজারে পরিচিত G9 কলা। শ্রীপুরের কেওয়া এলাকায় 8 মাস আগে 10 শতক জায়গায় 70টি G9 জাতের কলার টিস্যু কালচার চারা রোপণ করেন। সেটি এখন G9 কলার সফল বাগান। এক একটা গাছে কি সংখ্যক কলা আসে এই জাতের? আমাদের এক একটা কলার ছড়ি আমার এমন হয় আমাদের 2 জন লোকে নিতে পারে না। এক একটা কলা গাছে আপনার প্রকারভেদে 60 হালি পর্যন্ত কলা আসে, 40 থেকে 60 হালি কলা, কিন্তু আমাদের দেশে 20 হালি 25 হালি কলা হয় আমাদের কলাগুলিতে। সুস্বাদু, অধিক পুষ্টিকর, আবাদির সুবিধা এবং বিশ্ববাজারে ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে দেলোয়ার জানাচ্ছেন এই জাতের কলার ব্যাপক রপ্তানির সম্ভাবনাও রয়েছে। যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট ঢুকতে যান কলা নিয়ে, তাহলে আপনাকে ওই ধরনের প্রসেসিং র্যাপিং করতে হবে, কলাকে প্রসেসিং করে একটা চেম্বারে রাখতে হবে, একটা টেম্পারেচার দা ওটা চলে যাবে দেশের বাইরে। অর্থাৎ ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট ছাড়া আমরা আগাইতে পারবো না। এগুলি হলো ব্যয়বহুল, এগুলি সরকারকে আগে আসতে হবে। আগামী 2 বছরের ভিতরে আমাদের দেশ থেকে আপনার বড় আকারে কলা এক্সপোর্ট করা পসিবল। এই জাতের কলা ছড়িয়ে দিতেও কাজ শুরু করেছেন দেলোয়ার। যদি আমরা চারার দাম কমাইতে পারি, আমাদের আমরা চেম্বার বানাইতেছি, ছোট গাছ আমদানি করা, টিস্যু কালচার ছোট গাছ নিয়ে আসবো, হার্ডেন করে এটা আমরা ফার্মারকে দিব। এখন কি নিয়ে আসছেন?
এখন আমাদের হলো চারা তো কলার গাছ তো একটু বড়, বিমানের ভাড়া বেশি, আমাদের একটা গাছ প্রায় 50 টাকার মতো কাছাকাছি খরচ হয়ে যাচ্ছে। তারপর আমাদের কোয়ারেন্টাইন আছে, অনেক টাকা ট্যাক্স আছে, এগুলি দিয়ে আমাদের 50 টাকা পড়ে যায়। এটা যদি আমরা 30-20 টাকা আমাদের ফার্মারকে দিতে পারি, 100% ফার্মার গেইনার হবে। শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার চ্যানেল আই সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। এ পর্যায়ে ইস্পাহানি ভ্যাকসিন সংবাদ অগ্রগতি। বিশ্বের অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোর জন্য 4 কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের ঘোষণা করেছে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির কোভ্যাক্স পরিকল্পনার আওতায় অলাভজনক ভিত্তিতে এসব ডোজ সরবরাহ করা হবে। সংক্রমণ ঠেকাতে আগামী বুধবার থেকে 1 সপ্তাহের জন্য অপ্রয়োজনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণ নিষিদ্ধ করেছে বেলজিয়াম। অন্যদিকে করোনা ভাইরাসের নতুন ধরন আরও 30% পর্যন্ত প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যে ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়ার মধ্যে ব্যবধান 12 সপ্তাহ থেকে আরও কমিয়ে আনার জন্য আবেদন করেছে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় 200 মানুষের দেহে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি। প্রিয় দর্শক, সময় হলো অশোক লীলান ইফাদটস বিরতি নেবার। আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের কথা, আচরণ ও বক্তব্য সীমারেখা মেনে দিতে হবে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, কেউ দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়, শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। ওবায়দুল কাদের সরকার হটানোর চক্রান্ত রুখতে নিজেদের ঐক্য সুসংহত রাখার আহ্বান জানান। এ পর্যায়ে সামিট আন্তর্জাতিক সংবাদ। সহিংসতার উস্কানির অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার শুরু হবে 8 ফেব্রুয়ারির পর। এটি হবে ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো অভিশংসনের বিচার, আর এর মাধ্যমেই প্রথম কোন সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সিনেটের বিচারের মুখোমুখি হবেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন আর্টিকেলটি সোমবার সিনেটে পাঠাবেন ডেমোক্র্যাটরা। তার পক্ষে বক্তব্য তুলে ধরতে তার আইনজীবীদের 2 সপ্তাহ সময় দেওয়া হবে। 6 জানুয়ারি মার্কিন পার্লামেন্টের ক্যাপিটাল ভবনে উগ্র ট্রাম্প সমর্থকদের হামলার পর বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে অভিশংসন করা হয়। ডেমোক্র্যাটদের সঙ্গে 10 জন রিপাবলিকানও এতে সমর্থন দেন। যাওয়া যাক নিটল টাটা বিশেষ সংবাদে। উনিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো ইমপ্রেস টেলিফিল্মের প্রামাণ্যচিত্র বেদে। শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বিভাগে শাহবাগের গ্রন্থাগার মিলনায়তনে ও চিত্রশালা অডিটোরিয়ামে 2 দিন প্রামাণ্যচিত্রটির প্রদর্শনী হয়, যেখানে তুলে ধরা হয় বেদে সম্প্রদায়ের জীবনচারণ, সীমাবদ্ধতা ও দাবিগুলো। ফরিদুর রেজা সাগর প্রযোজিত বেদে পরিচালনা করেছেন খায়রুল ইসলাম তুফান। এর আগে 10 জানুয়ারি কেরালায় ফোকলোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেদে প্রদর্শিত হয়। ওদের অনেকগুলি বিষয় ভালো লাগছে, সব বেদের ছবিটা ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। আগে বলতাম যে খা 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 বক্ষিলারে খা, ওই জিনিসগুলা এখন প্রায় চলে গেছে। এখনকার কাল মানে আমাদের আধুনিক এই ফেসবুক ইন্টারনেটের যুগে ওগুলো নাই, তো এগুলো দেখে আবার ভালো লাগলো। এ পর্যায়ে জাস অর্গানিক কৃষি সংবাদ। সিলেটের প্রায় 200 বছরের ঐতিহ্য পোলো দিয়ে মাছ ধরা বা পোলো বাবা উৎসব বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গুয়াহরি গ্রামের দক্ষিণের বড় বিলে হয়ে গেল ওই উৎসব। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
বড় মাছ থাকুক বা না থাকুক, ঐতিহ্যের অংশ হিসেবে এখনো পোলো বাওয়া উৎসব পালন করে আসছেন গোয়াহরি গ্রামবাসী। প্রতি বছর পয়লা মাঘ হলেও এবার বড়বিলে এই উৎসব হয়েছে পরদিন শনিবার। দিনব্যাপী এই উৎসবে মেতেছিলেন গ্রামের নারী পুরুষ সহ সব শ্রেণী পেশার মানুষ। কোয়াল মিলে, বাউস মিলে, কাশকাপ মিলে, পোল মিলে, গোলার মিলে, গুজা মাছ মিলে। প্রায় 200 বছর আগ থেকে তৈরি করা হয়েছে গ্রামের বসতি হওয়ার পর থেকে। এই বিলের আমরা ঐতিহ্য হইল আমরা এটা অক্ষরে রাখি প্রতি বছর পয়লা মাঘ বা দোসরা মাঘ, পয়লা মাঘ যদি শুক্রবার হয়, দোসরা ভাদর দিন আমরা ফলবা উৎসব করি। এটা আমরা একটা ঐতিহ্য। আমার বাড়ি গোয়াহরি, আমি আমার জীবনকে ফার্স্ট ফলোয়ার নামছি। এমনকি আজকে আমি খুব আনন্দিত হয়েছি, এমনকি মাছও 2টা পাইছি আমরা। পোলো বাওয়া উৎসব উপভোগ করতে অনেক দূর থেকেও অতিথিরা আসেন গোয়াহরি গ্রামে। এই উৎসবকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা এখানে আসেন এবং পোলো বাওয়া উৎসবে অংশগ্রহণ করেন। আমি স্পেশালি ঢাকা থেকে আসছি এই উৎসবটা দেখার জন্য। আমি আমার ফুফুর বাড়িতে আসছি, তো গ্রামের সবাই মিলে যখন এই উৎসবটা পালন করে আমার খুব ভালো লাগে। দল বেঁধে সকলের অংশগ্রহণে ওই মাছ ধরা উৎসব জানান দেয় বাংলার প্রাচীন ঐতিহ্য আজও টিকে আছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। নদী দখল দূষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। জাতীয় নদী সম্মেলনে বক্তারা বলেন, নদী রক্ষার আন্দোলনে যত বেশি মানুষ যুক্ত হবে, সংরক্ষণ তত সহজ হবে। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদকে সঙ্গে নিয়ে আবুল কাশেমের ভিডিওতে শৌমিক আহমেদের রিপোর্ট। পঞ্চম জাতীয় নদী সম্মেলনের উদ্বোধনী দিনে রাঙামাটির কাপ্তাই লেক পরিদর্শন করেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের 34 জেলার নদীকর্মীরা। উদ্বোধনী আয়োজনে নদীবান্ধব প্রজন্ম গড়তে বাংলাদেশ নদী পরিব্রাজক দলের ভূমিকার প্রশংসা করেন আলোচকরা। একটা নদী মরে যাওয়া মানে আমাদের অর্থনৈতিক ক্ষতি, আমাদের কালচার মরে যাওয়া, আমাদের কমিউনিকেশন স্তব্ধ হয়ে যাওয়া, আমাদের সমস্ত সার্বিকভাবে সমস্ত জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়া, সব কিছুর উপর একটা ইম্প্যাক্ট আসে। নেতৃত্ব আমাদের গ্রামে গঞ্জে শহর প্রান্তরে পড়ে আছে, সেগুলোকে যদি আমরা সংগঠিত করতে পারি, নদী রক্ষায় বেসরকারি হাত আরো বেশি শক্তিশালী হবে, সরকারের কাজ করতে আরো সহায়ক হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী পরিব্রাজক দলের সে অবজারভেশনগুলো ইমপ্লিমেন্ট করতে যথাসাধ্য চেষ্টা করব। দেশের ভবিষ্যৎ বিবেচনায় পানি সম্পদ রক্ষার গুরুত্ব তুলে ধরেন অতিথিরা। এই যে নদী, নালা, খাল, বিল, হাওর বাওর, জলাশয়, এইগুলোকে আমাদের রক্ষা করতে হবে এবং এগুলোর মধ্যেই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে। নদীগুলো দূষণ হবে, আমার দেশের সাধারণ গরিব দুঃখী মানুষ এই ধ্বংসের মুখোমুখি হবে, এটা বরদাস্ত করা হবে না। যত বড় শক্তিশালী ব্যবসায়ী হোক না কেন, অর্থবিত্তের মালিক হোক না কেন, রাজনৈতিক দলের ক্ষমতার অধিকারী হোক না কেন, আমরা মোকাবেলা করব, আমরা পিছু হটব না। নদী ও জলাশয় সংরক্ষণে তথ্যভিত্তিক কাজ করার প্রত্যয় জানিয়েছে রিভার ফাউন্ডেশন। আমরা নদী ভাবনা তৈরি করার চেষ্টা করি, এই নদী ভাবনা তৈরির মাধ্যমে নদীর প্রতি একটা মায়া তৈরি করার চেষ্টা করি, যাতে আমরা নদীর প্রতি আন্তরিক হই, নদী বাঁচাতে সচেষ্ট হই এবং নদীর জন্য লড়তে সক্ষম। পরে আগামী 2 বছরের জন্য বাংলাদেশ নদী পরিব্রাজক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। রাঙামাটি থেকে শৌমিক আহমেদ, চ্যানেল আই। যাওয়া যাক পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদে। ব্যবসা বান্ধব নীতি নিশ্চিত করতে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে যাবে ক্ষুদ্র উদ্যোক্তাদের শীর্ষ চেম্বার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI। নতুন কমিটির প্রথম সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের অন্যতম বড় সংগঠনটির সভাপতি রিজওয়ান রহমান বলেন, তাদের কাজ সরকার এবং প্রশাসনকে পরামর্শ দেয়া ও দাবি আদায়ে লবিং করে যাওয়া। কিন্তু চূড়ান্তভাবে বাজেটে বা অন্য কোনো পর্যায়ে ব্যবসায়ীদের দাবির প্রতিফলন হবে কিনা তা নির্ভর করছে সরকারের উপর। DCCI মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুজিব বর্ষ উদযাপন ও বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবেন তারা।
ক্ষুদ্র, মাঝারি এবং অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য 22,700 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের মাত্র 54.3% বাস্তবায়ন হয় হতাশা প্রকাশ করেন ডিসিসিআই প্রেসিডেন্ট। প্রিয় দর্শক, সময় হলো আবারও অশোক লিল্যান্ড ইফাত অটোজ বিরতি নেবার। আর বিরতি আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। সংবাদের এই পর্যায়ে জানাবো ইভেলি খেলার খবর।